নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ভুতুড়ে ভোটার বিতর্কে কার্যত পিছু হটল নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস কমিশনের। 3 মাসের মধ্যে করা হবে সংশোধন। একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। আগের ব্যাখ্যা থেকে সরে এসে সুর নরম নির্বাচন কমিশনের। ভুতুড়ে ভোটার বিতর্কে নয়া মোড়, চাপে পড়ে কার্যত সুর নরম নির্বাচন কমিশনের। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নাম্বার সংশোধনের আশ্বাস কমিশনের। 3 মাসের মধ্যে করা হবে সংশোধন। ভুতুড়ে ভোটার তালিকা সামনে আসতেই কমিশনের ব্যাখ্যা ছিল একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। কমিশনের ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসরে নামে তৃণমূল। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রীও। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দলনেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে তৃণমূলের নেতা মন্ত্রীরা। ভোটার তালিকা সংশোধনের ডেডলাইনও বেঁধে দেয় শাসক দল। In the next 24 hours, accept the error. You just admitted it. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. This is not a threat. This is giving the respected election commission the time to accept their error. চাপের মুখে কমিশনের ভুতুড়ে ব্যাখ্যা উড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের পাল্টা যুক্তি। প্রতিটি বিধানসভার জন্য এপিকের ফাংশনাল ইউনিক সিরিয়াল নাম্বার আলাদা হওয়ার কথা বলা আছে কমিশনারি হ্যান্ডবুকে। সেই যুক্তি ধরলে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গে হরিয়ানা, গুজরাট কিংবা অন্য রাজ্যের এপিক নাম্বার এক হতে পারে না। দ্বিতীয় যুক্তি, ভোটার তালিকায় ভোটারকে এপিক নাম্বার দিয়ে তার ছবি যুক্ত করতে হয়। ফলে এক রাজ্যের এপিক নাম্বার অন্য রাজ্যের ভোটারকে বরাদ্দ করলে ভোটার তালিকায় তার ছবি আলাদা হবে। এতে আসল ভোটারে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এরপরই চাপের মুখে আগের ব্যাখ্যা থেকে সরে এসে সুর নরম করে নির্বাচন কমিশন। এপিক নাম্বার সংশোধন করার জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বুথে রাজ্য সরকারের একজন বুথ লেভেল অফিসার নিযুক্ত থাকবে। প্রতিটি বুথে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকা যাচাই করবে এবং কোনো অভিযোগ থাকলে তা নথিভুক্ত করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সুপারিশ তালিকা জমা দেবে। উপরোক্ত তথ্য যাচাইয়ের পর খসড়া ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। কোনো ভোটারের কোনো অভিযোগ থাকলে তিনি তার জেলাশাসককে জানাতে পারেন। কমিশনের এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নৈতিক জয় বলে ব্যাখ্যা তৃণমূলের। এক্স হ্যান্ডেলে পোস্টও করেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 1993 সালের আন্দোলন, যার জন্য ভোটার আইডি কার্ড সবাই পেয়েছিল, সচিত্র ভোটার আইডি কার্ড। আবার 2025-এ তিনি তার মধ্যে থেকে যে ভুল তৈরি হচ্ছিল, তার মধ্যে যে ভেজাল মেশানো হচ্ছিল, সেটাকেও ঠিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলবো যে ডবল নৈতিক জয়। এবং আমি আশা করব ইলেকশন কমিশন আর কোনোদিন সাহস করবেন না ভোটার আইডি কার্ড নিয়ে কোন রকম এটা করতে। পাল্টা রাজ্য প্রশাসনকে কটাক্ষ বিজেপির। ভারতীয় জনতা পার্টি 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এটা নিয়ে সরব হয়েছিলাম, একবার না 3 বার। আর একটা প্রথমবার 15 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট দিয়েছিলাম, তারপর রিমাইন্ডার দিলাম, তারপর 16 লক্ষ, প্রায় 17 লক্ষ দিলাম। এই জিনিসের পিছনে কারা? হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনের অফিসাররা। মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেদিন বলেছেন পাখির চোখ 26-এর ভোট। ভুতুরে ভোটার তালিকাকে হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। কটাক্ষ পাল্টা কটাক্ষের মাঝে কমিশনের সুর নরমে আপাতত নৈতিক জয় দেখছে তৃণমূল। কলকাতা টিভি।
সাধারণ নির্বাচনে সচিত্র পরিচয়পত্র বা এপিক চালুর দাবি ছিল তার। নো এপিক নো ভোট স্লোগান দিয়ে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এপিকের দৌলতে 2011 সালে জয় পেয়ে রাজ্যের মসনদে বসেছিলেন তৃণমূল নেত্রী। এবার সেই এপিকেই ভুতুড়ে ভোটার দিয়ে কারচুপির ভয় মমতার। ভোটার তালিকার সেই কেলেঙ্কারিও মমতাই জনসমক্ষে ফাঁস করেছেন। বাম জামানায় বছরের পর বছর ভোটে কারচুপি বা রিগিং এর অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। তালিকায় ভোটারের পরিচিতি হিসেবে ছবি বাধ্যতামূলক করার দাবি ভারতে প্রথম তুলেছিলেন তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক পর্বে তা নিয়ে আপত্তি তুলেছিলেন বাম নেতারা। 1993 সালের 21শে জুলাই নো এপিক নো ভোট এই দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। যুব কংগ্রেসের সেই কর্মসূচিকে ঘিরে ধর্মতলার অফিস পাড়ায় পুলিশ জনতার খণ্ডযুদ্ধে নিহত হয় 11 জন কংগ্রেস কর্মী। প্রতি বছর তৃণমূলের পক্ষে ওই দিনটিকে শহীদ দিবসের মর্যাদা দিয়ে পালন করা হয়। বিরোধীরা নানা কারণ দেখিয়ে সেই আমলে এপিক চালুর বিরোধিতা করলেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি.এন. সেশন বস্তুত মমতার দাবিতে শিলমোহর দিয়ে সচিত্র পরিচয়পত্র বা এপিক তৈরির উদ্যোগ নেন। তার সেই উদ্যোগকে অবাস্তব বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, কিন্তু সেশন তার সিদ্ধান্তে অনড়। চালু হয় এপিক। ধীরে ধীরে ভোটারের ছবি সহ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সচিত্র ভোটার পরিচিতিপত্র বা এপিক এবং ছবি সহ তালিকা প্রকাশের সুবাদে রিগিং রোখার ফলস্বরূপ 2011 সালে বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ পর্যন্ত এপিকেই জয় হয়েছিল মমতার। অবশেষে প্রায় 3 দশক পর তাঁর দাবি করা সেই এপিকেই ভয়। উপদ্রব ভুতুরে ভোটারের ঘটনাচক্রে এবারেও এপিকে ভুতুরে ভোটারের অভিযোগ নথিসহ জনসমক্ষে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে ভুতুরে ভোটারের খোঁজে ময়দানে তৃণমূল। কলকাতা টিভি। সুব্রত বক্সির ভোটার লিস্টে অভিষেকের গড়হাজিরা গুঞ্জন তৈরি করেছিল তৃণমূলের অন্তরে। সেই জল্পনা আরও মাত্রা পায় বক্সির বৈঠকের মধ্যে অভিষেকের পৃথক বৈঠকের বার্তায়। যদিও রাতেই সেই কর্মসূচি স্থগিত করে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার নোটিশ জারি করে তৃণমূলের রাজ্য সভাপতি জানিয়ে দেন সমস্ত বিধানসভা এলাকায় বুথ ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ যেমন চলছিল তেমন চলবে। ভুয়ো ভোটার খোঁজার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দলনেত্রীর নির্দেশ মেনে ভোটার লিস্ট কমিটির সিংহভাগ সদস্য হাজির থাকলেও গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বক্সির বৈঠকের মধ্যেই আসে অভিষেকের বার্তা। বলা হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী। 15ই মার্চ 4টে ভার্চুয়াল বৈঠক করতে চান। বৈঠকের শেষ বেলায় হাতে গোনা বিধায়কের উপস্থিতিতে সে কথা ঘোষণা করে তৃণমূল ভবন ছাড়েন বক্সি। অভিষেকের ভার্চুয়াল বৈঠকের আগে স্ক্রুটিনি সংক্রান্ত সাংগঠনিক কমিটি তৈরির কথাও জানিয়ে দেওয়া হয় জেলার পদাধিকারীদের। বলা হয় জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক ও টাউন সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুরো চেয়ারম্যানদের স্ক্রুটিনি কমিটিতে রাখতে হবে। 14ই মার্চের আগে এক দফা বৈঠক সেরে ফেলতে হবে সাংগঠনিক কমিটিকে। তার আগেই অবশ্য বক্সির বৈঠকে জেলাবাড়ি 4 জনের কমিটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু রাতেই জেলায় জেলায় কোর কমিটি গঠনের প্রস্তাব স্থগিত করে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর তারপরেই শুক্রবার নোটিশ জারি করে তৃণমূলের রাজ্য সভাপতি জানিয়ে দেন সমস্ত বিধানসভা এলাকায় বুথ ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ যেমন চলছিল তেমন চলবে। কলকাতা টিভি। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আদালতের নির্দেশ ছাড়া 13ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আন্দোলনে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অতীতেও হোক কলরবের মতো আন্দোলন দেখেছে রাজ্যবাসী। কখনো অধ্যক্ষ নিয়োগে অসন্তোষ, কখনো বা আর্যিকর আন্দোলনের পাশে দাঁড়ানো, সবেতেই উচ্চস্বর যাদবপুরের। সম্প্রতি ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে এসে যাদবপুরের ছাত্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই থেকে এখনো বিক্ষোভ অবস্থান অব্যাহত যাদবপুরে। পঠন পাঠন শিখে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রবিবার যাদবপুরে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালত জানায় নবীনা সিনেমা হল থেকে 100 মিটার দূরে শেষ করতে হবে মিছিল। সমস্ত বিধিনিষেধ মেনে মিছিল করতে হবে। সর্বোচ্চ 750 জনের জমায়েত। যাদবপুর চত্বর থেকে 100 মিটার দূরে মিছিল থাকতে হবে। 13ই মার্চ পর্যন্ত কাউকে ওই এলাকায় অনুমতি না দেওয়া হয়। আদালতের অনুমতি ছাড়া ওখানে কেউ কর্মসূচি করতে পারবে না। 11টা থেকে 3টে পর্যন্ত মিছিল করা যাবে। 13ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার পরবর্তী শুনানি 12ই মার্চ। কলকাতা টিভি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আলোচনায় উঠে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসার ঘটনা, নিরাপত্তার ঘাটতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সম্ভাব্য পদক্ষেপের প্রসঙ্গ। ক্যাম্পাস নিরাপত্তা জোরদার করতে এবং নজরদারি বাড়াতে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলি মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন রাজ্যপাল। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেই জানান সিভি আনন্দ বোস, কারণ বিষয়টি বিচারাধীন। Vice Chancellors were unanimous that to establish a crisis management cell in each university, to set up dedicated team to monitor and respond to potential conflicts and violent situations. Potential before it takes place, try to identify and prevent it. Second is improve campus security. So there should be anonymous reporting mechanisms where these incidents can be brought to the notice of the Vice Chancellor and other authorities on time. Regular security drills were also suggested by some of the Vice Chancellor. First of all, it has been brought to the notice of the Chief Minister, and I expect that action will be taken. Till the CM takes her own decision, I do not want to come out in the public about that. মাছ বিক্রি নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অজুহাতে মাছ বিক্রি বন্ধ করার অলিখিত ফতোয়া দিল্লির বিজেপি বিধায়কের। মাছ ভাত খাওয়ার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? প্রশ্ন রাজ্যের মানুষের। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি মাছ খাবে না, হে যেন বিড়ালের মাছ না ছোঁয়ার মতো। বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন মাছের গন্ধ ঠিকই খুঁজে পায়। কিন্তু ধর্মের অজুহাত দেখিয়ে সেই বাঙালির পাত থেকেই যদি মাছ কেড়ে নেওয়ার চেষ্টা হয়, এমনই এক অলিখিত ফতোয়া শোনালেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। ऐसे खुले मत बेचो, ढक के रखाओ, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। রীতিমতো ফতোয়া জারি করছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি এবং ধর্ম চর্চার সঙ্গে ধর্ম পালন করতে গেলে ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ এ রাজ্যেও দখল করতে বিজেপি তার রাজনৈতিক বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বাঙালির কৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মাছে ভাতে বাঙালি। বিধায়ক নেগির কথা শুনে কি ভাবছেন বাংলার মানুষ? ভবিষ্যতে এমন ফতোয়া রাজ্যে লাগু হলে তারা কি মেনে নেবেন? না, রবীন্দ্র সিং নেগি উনি বাংলার কালচার কৃষ্টি কিছুই জানে না। উনি কি ওখান থেকে বসে ঠিক করে দেবে বাঙালিরা কবে মাছ খাবে না খাবে? আমরা তো আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী চলবো। আমরা তো যেভাবে রীতি মেনে চলি, যেমন শিবরাত্রির দিন আমরা নিজেরাই আমাদের ওই দিন পুজো পার্বণ হয়, উপোস করে মহিলারা, আমরা মাছ খাই না। অথবা শীতলা পূজার দিন আমরা পুরো অরন্দন থাকে, তো সেটা তো আমরা আমাদের ব্যাপার। উনিও এখানকার বাংলার কৃষ্টি কালচার কিছু জানেন, উনি যা চাপিয়ে দেবে সেটাই আমাদের মানতে হবে। মানে ভাবা যায় এরকম? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি
যে আমরা ভোরবেলা উঠে বাজারে আসবো, মাছ কিনবো, কোন মাছটা কি ভালো। আর সবচেয়ে বড় কথা যে সরস্বতী পুজোর দিন আমরা কি করি, জোড়া ইলিশ নিই। ধরুন মঙ্গলবার দিন হলো, সরস্বতী পুজোর দিনটা মঙ্গলবার হলো, সেই ইলিশ মাছটা নেব না? মাছে ভাতে বাঙালি, আমাদের বাচ্চাদের পাতে মাছ না দিলে আমাদের বাচ্চারা ভাত খায় না। তো উনি কি ঠিক করে দেবেন আমরা মাছ খাবো, কখন খাবো না? মাছ নিয়েও রাজনীতি? মাছ ভাত খাবার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? অনেকেই বিজেপি বিধায়কের এমন ফতোয়ায় আগামী দিনে বাংলার গেরুয়া শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কোনোভাবে মেনে যাবে না। সবচেয়ে বড় কথা, মানুষের পেটে আঘাত করে কখনো কোনো পার্টি দাঁড়াতেই পারে না। সবচেয়ে বড় কথা, আর আমাদের যে তৃণমূল সরকার সবার পেটে আগে লাথি মারে না। আর উনি সবসময় চায় গরিব, মানে ছোট একটা জুতো থেকে শুরু করে একজন বড় ব্যবসায়ী সবাই যেন এখানে এসে তার ব্যবসাটা করে তার সংসার চালাতে পারে। আর উনি চাইছেন সবাইকে মেরে দিয়ে উনি রাজত্ব করবে, এটা তো কখনো হয় না। একদিন বাজার বন্ধ মানে দিন আনা দিন খাওয়া মানুষের রুটি রুজিতে টান। তাই মাছ বিক্রেতারা কি বলছেন? আর আমরা কোনোদিনই বাজার বন্ধ রাখি না, কেউ মারা গেলেই বন্ধ রাখি। আর আমরা এটা কোনোদিনই মানতে পারবো না। একদিন বাজার বন্ধ করলে অনেক লোক, আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে। এই ধরনের অলিখিত ফতোয়া কোনোভাবেই মেনে নিচ্ছেন না এ রাজ্যের মানুষ। যারা মাছ কিনতে এসেছেন তারা এবং যারা মাছ বিক্রেতা প্রত্যেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি। কৃষ্ণনগরের কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির সদস্য নন্দিতা ঘোষের অভিযোগে শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। শিবনাথ চৌধুরী বর্তমানে দলের কোনো পদে নেই, দাবি তৃণমূলের। নদিয়া জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ সোসাইটি ও কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরী আর্থিক তছরূপের অভিযোগ উঠতেই মুখ পুড়েছে তৃণমূল নেতার। কৃষ্ণনগরের কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির সদস্যা নন্দিতা ঘোষের অভিযোগ, নদিয়া জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ সোসাইটি ও কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন 14 কোটি টাকার তছরূপ করেছেন শিবনাথ চৌধুরী। আর অভিযোগ, এর আগেও একাধিকবার তাঁর বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ উঠেছে, কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা সম্ভব হয়নি। অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। শেষ পর্যন্ত নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবনাথ চৌধুরী, তার দাবি তাকে ফাঁসানো হয়েছে। আমি করব কেন? আর কে কে আছে আপনার সঙ্গে? তাহলে কেউ নেই, তাহলে আত্মসাৎ হয়নি। তাহলে এই অভিযোগ কেন? অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য, আমাকে মানে এর জন্য করছে আর অবহেলা করবার জন্য। কার বিরুদ্ধে অভিযোগ? আমার ওই বিরুদ্ধে নন্দিতা ঘোষ এবং কিছু গভর্নমেন্ট অফিসার, আর তাদের কিছু পলিটিক্যাল আছে। অর্থ তছরূপের মামলায় গ্রেপ্তার শিবনাথ নিজেকে নির্দোষ বলে দাবি করলেও দল কি বলছে? ঘাসফুল শিবিরের অবশ্য দাবি আইন আইনের মতো চলবে। আর্থিক তছরূপে যুক্ত থাকলে শিবনাথের পাশে থাকবে না দল। উনি এই মুহূর্তে কোনো তৃণমূল দলের কোনো পদাধিকারীও না, কোনো পদেও নেই। যদি কেউ আর্থিক তছরূপে যুক্ত থাকে, দল তার পাশে থাকে না। তার প্রমাণ উনি অ্যারেস্ট হয়েছেন। দল কোনো রকমভাবে রাস্তায় নেমে বা কোনো রকমভাবে বিবৃতি দেয়নি যে উনি নির্দোষ। দেখুন, তৃণমূল মানেই চোরেদের একটি প্ল্যাটফর্ম। কারণ তৃণমূল কংগ্রেস কোনো ভালো মানুষের স্থান নেই। তৃণমূল কংগ্রেসের যত চোর, জোচ্চোর, গুন্ডা, বদমাইশ আজকে একটা জায়গায় হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর শিবুবাবু শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, একজন শিক্ষক যিনি মানুষ গড়ার কারিগর। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নাকি 14 কোটি টাকা তছরূপ করেছেন। অভিযোগ করছে কে না, তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, তিনি অভিযোগ করছেন। এবং শিবুবাবু নাকি বলছেন যে তিনি নাকি রাজনৈতিক শিকার হয়েছেন।
অভিযোগ গুরুতর। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন শিবনাথ চৌধুরী। এই আবহে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল নেতা। শিবনাথ চৌধুরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নদিয়া থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত ৩:০৭।